ডিয়ার স্টুডেন্ট, থার্ড সেমিস্টার ক্লাস 12-এর ভূগোলের যে প্রথম পার্টটা রয়েছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক ধারণা, তার প্রথম পার্টটা আমরা পড়ে নিয়েছিলাম আগের দিন ক্লাসে। এইবার দ্বিতীয় পার্টটা হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা ভৌগোলিক প্রক্রিয়া। এটাকে আমরা অ্যাকচুয়ালি বুঝি জিওমরফিক প্রসেস। এই জিওমরফিক প্রসেসটাকে আমরা যদি বলতে পারি, জিও অর্থাৎ পৃথিবী এবং মরফিক এর অর্থ হচ্ছে কি আমাদের আকৃতি, মানে পৃথিবীর আকৃতি। আমরা জানি আমাদের যে পৃথিবী আছে, এই পৃথিবীর আকৃতি সব জায়গায় সমান নয়, কোথাও উঁচু, কোথাও ঢেউ খেলানো, কোথাও সমতল এবং কোথাও মাঝারি বা টেবিল ল্যান্ডের মতো। এইভাবে আমাদের ভূমিরূপটা। তার আগে আমরা কিছুটা জেনে নেব ভূগোল সম্পর্কে ধারণা। এই ভূগোল শব্দটি প্রথম আমাদের জানার চেষ্টা করেন বা আমাদেরকে জানান যে ভূগোল নামে একটা শব্দ আছে, তিনি হলেন আমাদের এরাটোস্থেনিস। এই এরাটোস্থেনিসই প্রথম ভূগোল শব্দের ধারণা দেয়। এবং আমরা যদি বলি যে আমাদের ভূগোলের জনককে, এই ভূগোলের জনক হচ্ছে আমাদের ভূগোলের জনক হেকাটিয়াস। হেকাটিয়াস হচ্ছে আমাদের ভূগোলের জনক, হেকাটিয়াস। এবং এর মধ্যে যেটা আমাদের ভূমিরূপ বিদ্যা, এই ভূমিরূপ বিদ্যার জনককে, ভূমিরূপ বিদ্যার জনক হচ্ছে আমাদের ডেভিস। তাহলে আমরা তিনটে জানলাম গুরুত্বপূর্ণ। প্রথম ভূগোল শব্দের ধারণা দেন আমাদের যে ভূগোলের জনক আমরা যাকে বলছি হেকাটিয়াস, ভূগোলের ধারণা দেন এরাটোস্থেনিস, এবং যেটা আমাদের ভূমিরূপ বিদ্যার জনক তাকে আমরা বলি ডেভিস। তাহলে আমরা দেখবো এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলোর মধ্যে যদি আমরা দেখি, এখানে প্রধান দুটো ভাগে ভাগ করছি। প্রথম পার্ট হচ্ছে আমাদের পার্থিব প্রক্রিয়া এবং দ্বিতীয় পার্ট হচ্ছে মহাজাগতিক প্রক্রিয়া। এই মহাজাগতিক প্রক্রিয়া এখানে পৃথিবীতে ঘটে যেটা মহাশূন্যের মাধ্যমে বা ইউনিভার্স জাতীয় যে ঘটনাগুলো, সেগুলোকে আমরা বলছি মহাজাগতিক ঘটনা। এবং যেটা পার্থিব প্রক্রিয়া, এই পার্থিব মানে কি পৃথিবীতে যে ঘটনাগুলো ঘটছে সেটাকেই আমরা বলছি পার্থিব প্রক্রিয়া। এই পার্থিব প্রক্রিয়ার মধ্যে প্রধান দুটো ভাগ পাবো, একটা অন্তর্জাত প্রক্রিয়া, একটা বহির্জাত প্রক্রিয়া। এই অন্তর্জাত প্রক্রিয়ার মধ্যে যেটা আমাদের পৃথিবীর ভিতরে ঘটছে, এই ভিতরে ঘটছে কি, যেমন আমরা বলতে পারি ভূমিকম্প, অগ্নুৎপাত, এইগুলো হচ্ছে আমাদের পৃথিবীর ভিতরে ঘটে, এইগুলোকে আমরা বলছি অন্তর্জাত প্রক্রিয়া। এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা ধীর আলোড়ন এবং আরেকটা দ্রুত আলোড়ন। ধীর আলোড়নটা কি আমরা জানি, এখানে বেশিগুলি ক্ষেত্রে ধীরেও হয়, অনেক সময় আবার দ্রুত হয়। হঠাৎ কোনো কারণবশত দেখা গেলো যে আমাদের ভূমিকম্প হলো, বা কোনো কারণবশত অনেক দিন ধরে ম্যাগমা জমা হয়ে সেই ম্যাগমা বা লাভাটা বাইরে বেরিয়ে এসে কী হচ্ছে, আগ্নেয়গিরির সৃষ্টি করছে, এটাও একটা ধীর প্রক্রিয়া বলতে পারি। আবার যেটা ভূমিকম্প, সেটাকে হঠাৎ কোনো জায়গায় দেখা গেলো ভূমিকম্প সৃষ্টি হলো, সেটাকে আমরা দ্রুত আলোড়ন বলতে পারি। আলোড়ন মানে কি, অ্যাকচুয়ালি যে আলোড়ন হচ্ছে কাঁপুনি, পৃথিবীটা যে কাঁপছে, এর পরিবর্তন হচ্ছে, কোথাও ফাটল ঘটছে, এটাকে আমরা বলছি আলোড়ন। এই ধীর আলোড়নের মধ্যে আমরা পাবো ভূগঠনিক আলোড়ন, সমষ্টিতি আলোড়ন, ইউস্ট্যাটিক আলোড়ন। সমষ্টিতি এটা আমরা জানি, যেটা আমাদের সেকেন্ড সেমিস্টারে আমরা পড়েছি। সমষ্টিতির ধারণা কি, যে পৃথিবীর যে পরিবর্তন, কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও সমতল, এইসবের কারণ কি, সেখানে আমরা সমষ্টিতির ধারণা, সেখানে আমরা এরি, প্যারেট এদের থিওরমগুলো পড়েছি, যে তারা যেসব থিওরম দিয়েছে সেগুলো আমরা পড়েছি। সেখানে একটা তলের নাম পাবো, সেই তলটা হচ্ছে প্রতিবিধান তল। এই প্রতিবিধান তলটা কি, যে তলে আমাদের এই ভূমিরূপগুলো দাঁড়িয়েছে, মালভূমি, সমভূমি, পর্বত, সেগুলা। পরবর্তীতে দেখছি আমরা মহীভাবক আলোড়ন, যেটা মহাদেশ সৃষ্টি করছে, এবং গিরিজনী আলোড়ন, যেটা কি সৃষ্টি করছে, আমাদের পর্বতটাকে সৃষ্টি করছে। এবার বহির্জাত প্রক্রিয়া হচ্ছে এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। বহির্জাত প্রক্রিয়া কোনগুলো, বহির্জাত যেগুলো পৃথিবীর বাইরে ঘটছে, প্রতিনিয়ত পৃথিবীর বাইরে কোথাও না কোথাও ঘটে চলছে, সেটাকে আমরা বলছি বহির্জাত প্রক্রিয়া। এই প্রক্রিয়াটাকে আমরা বলতে পারি যে এটা একটা ধীর প্রক্রিয়া, এটা আমাদের কি ধীর প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে আমরা কীভাবে ভাগ করছি, দেখো চারটে ভাগে ভাগ করছি, একটা পর্যায়ন, একটা অবরোহণ, একটা আরোহণ এবং একটা জৈবিক প্রক্রিয়া। তাহলে এই পর্যায়ন যেটা হচ্ছে, পর্যায়নটা আমরা কাকে বলবো, যখন ভূপৃষ্ঠের সমতলীকরণ, এই যে ভূপৃষ্ঠটা আছে, এই ভূপৃষ্ঠটাকে একটা সমতল, কোথাও একটা উঁচু ঢেউ খেলানো হোক বা উঁচু হোক, যাই হোক না কেন, এটা যখন সমতলীকরণের সৃষ্টি হবে, সেটাকেই আমরা বলবো পর্যায়ন। সেটাকে আমরা কি বলবো, পর্যায়ন। দ্বিতীয় হচ্ছে অবরোহণ। এই অবরোহণটা কি, যখন কোনো ভূমিরূপ, যে এই ভূমিরূপটা আছে, যখন এই ভূমিরূপটা আসতে ধীরে 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 এটা সমতলে বা নিচু হবে, ধীরে ধীরে কী হবে, বা এর উচ্চতা কমে যাচ্ছে, এর উচ্চতা কী হচ্ছে, ধীরে ধীরে কমে যাচ্ছে, এই উচ্চতা ধীরে ধীরে কমে যাবে বা নিচুতে পরিণত হবে, নিচু ভূমিতে পরিণত হবে, তাকেই আমরা বলবো অবরোহণ প্রক্রিয়া। তাহলে আমরা অবরোহণ প্রক্রিয়া জানলাম, কোনো উঁচু ভূমি যখন ধীরে ধীরে নিচু ভূমিতে পরিণত হয়, তাকে বলে অবরোহণ প্রক্রিয়া। আর আরোহণ মানে কি, যখন কোনো নিচু ভূমিরূপ, এখানে যদি আমার এই ভূমিরূপটা যদি এরকম নিচু থাকে, এই যে বালি হোক বা যেসব পদার্থগুলো, নুড়ি, কাকর, এই পদার্থগুলো কী করছে, এখানে আসছে, এখানে বালুর দ্বারা, নদীর দ্বারা
বিভিন্ন শক্তির দ্বারা আমাদের কী করছে, বা হিমবাহের দ্বারা এগুলো আসে কী হচ্ছে, আস্তে আস্তে উঁচু হচ্ছে। যখন কোনো নিচু ভূমি ধীরে 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 বৃদ্ধি পেয়ে উঁচু ভূমিতে পরিণত হবে, তাকে আমরা বলবো আরোহণ প্রক্রিয়া। আর একটা আছে আমাদের কি, জৈবিক প্রক্রিয়া। এইবার এই অবরোহণ প্রক্রিয়ার মধ্যে আমরা তিনটে জানবো, একটা আবহবিকার, একটা ক্ষয়ীভবন এবং একটা হচ্ছে পুঞ্জিত ক্ষয়। এই আবহবিকার, ক্ষয়ীভবন, আবহবিকার এই যে তিনটার মিলিত রূপ, আবহবিকার, ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়, এই তিনটার মিলিত রূপকেই আমরা বলবো নগ্নীভবন। আবহবিকার কি, এই আবহাওয়ার দ্বারা শিলা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। শিলা যে শিলাগুলো আছে আমাদের, বা শিলাগত গঠিত যে ভূমিরূপ, সেটা কি হচ্ছে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, তাকেই আমরা বলবো আবহবিকার। এরও আবার অনেক ভাগ আছে, জৈবিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার। এখানে আমরা একটা পাবো, যেমন একটা বলতে পারি শুল্কমোচন। শুল্কমোচন কি, তারপরে একটা পাবো হচ্ছে খণ্ডীকরণ। শুল্কমোচন হচ্ছে যেমন পেঁয়াজের খোসাটা হয়, পেঁয়াজের খোসা কী হয়, আমরা যদি কোনো পেঁয়াজের খোসা উপর থেকে পচে যায়, সেটা আসতে ওটাকে সারিয়ে দিই, ভিতরেরটা বেরিয়েছে, নতুন একটা স্তর বেরিয়েছে। সেম একইভাবে কোনো ভূমিরূপের দীর্ঘদিন ধরে আবহবিকারের ফলে ওটাকে হচ্ছে ভূমিরূপের উপরের স্তর ফাটল ধরে সেটা নিচে নেমে যায় এবং ওটা নতুন একটা ভূমিরূপের স্তর বাইরে বেরিয়েছে, সেটাকেই আমরা বলছি সেলার বিচ্ছিন্নীকরণ বা আবহবিকার। এর ফলে এটাকে হচ্ছে আমরা শুল্কমোচন, এর নামটা দিয়েছি আমরা কি, শুল্কমোচন। এবং এর সঙ্গে আরেকটা পাবো প্রস্থচ্ছায় খণ্ডীকরণ। প্রস্থচ্ছায় খণ্ডীকরণ কি, যখন এই শিলাগুলো আমি লম্বলম্বীভাবে কী হবে, লম্বলম্বীভাবে আর পরিবর্তন হবে, শিলাগুলোর পরিবর্তন হবে, তাকেই আমরা বলবো প্রস্থচ্ছায় খণ্ডীকরণ। তাহলে আমরা জানলাম শুল্কমোচন, জানলাম শুল্কমোচন, প্রস্থচ্ছায় খণ্ডীকরণও জানলাম। এইবার আমরা জানবো ক্ষয়ীভবনটা কি। যখন কোনো ভূমিরূপ থাকলো, সেই ভূমিরূপের যে শিলাখণ্ডগুলো, পাথরগুলো এবং নুড়ি কাকর এইসব বা বিভিন্ন পদার্থ এখানে কী হচ্ছে, ক্ষয় হবে। এই ক্ষয় হওয়া পদ্ধতিটাকেই আমরা বলছি। এবং এই ক্ষয় বিভিন্নভাবে হতে পারে, বৃষ্টির দ্বারা হতে পারে, ভূমিকম্পের দ্বারা হতে পারে, নদীর দ্বারা হতে পারে, আমাদের গ্লেশিয়ার বা হিমবাহের দ্বারা হতে পারে, বায়ুর দ্বারা হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। এই বিভিন্ন কারণে এই পদার্থগুলো ক্ষয় হওয়াটাকেই আমরা বলছি ক্ষয়ীভবন। এবং এই পদার্থ যখন এই ভূমির ঢাল বরাবর মধ্যাকর্ষণ শক্তির টানে বা গ্র্যাভিটি এর টানে নিচে নেমে আসবে, তাকেই আমরা বলবো পুঞ্জিত ক্ষয়। তাহলে আমরা জানলাম প্রথম আবহবিকারের ফলে কী হচ্ছে, শিলাখণ্ডগুলো ফাটল ধরা দিচ্ছে। এই ফাটলের পরে যখন এই যে ফাটলগুলো হচ্ছে, শিলাখণ্ডগুলো একে অপর থেকে আলগা হয়ে যাচ্ছে, যুক্ত ছিল সেটা একে অপর থেকে আলগা হয়ে যাচ্ছে, এই আলগা হওয়া পদ্ধতিকে আমরা বলছি ক্ষয়ীভবন। এবং যখন ওই পদার্থগুলো মধ্যাকর্ষণ শক্তি টানে ভূমির ঢাল বরাবর নিচে নেমে আসবে, কী করছে, ভূমির ঢাল বরাবর নিচে নেমে এসে সেটাকে আমরা বলছি পুঞ্জিত ক্ষয়। এবার আমরা জানবো এই আরোহণ প্রক্রিয়ার যেসব শক্তিগুলো, তার মধ্যে কি একটা আছে নদী। এই নদীর তিনটা কাজ আমরা জানি। একটা প্রথমে নদী আমাদের কী করছে, প্রথমে নদী ক্ষয় করছে, দ্বিতীয় বহন করছে এবং তৃতীয় কী করছে, সঞ্চয় কাজ। আমাদের হিমবাহ দ্বারাও তিনটা কাজ হয়, প্রথমে ক্ষয় করবে, তারপরে বহন করবে এবং তৃতীয় স্তর হচ্ছে সঞ্চয় করা। এবং বায়ু দ্বারাও সেই একই জিনিস, প্রথমে ক্ষয় করবে, তারপরে বহন করবে এবং তৃতীয়টা হচ্ছে সঞ্চয় করবে। এবার নদী দ্বারা যদি এবার আমরা জানবো একটু নদী কি। নদী হচ্ছে কোনো জলধারা যখন কোনো উচ্চ ভূমি থেকে নিচের দিকে প্রবাহিত হয়, কোনো জলধারা উচ্চভূমি থেকে নিচের দিকে প্রবাহিত হয়, তাকেই আমরা বলি নদী। এই যে যেখান থেকে এটা উৎস প্রবাহিত হচ্ছে সেটাকে আমরা বলি উৎস। এবং এই নদীটা একদম শেষ পর্যায়ে যখন সমুদ্রে এসে মিলন ঘটে সেটাকে আমরা বলি মোহনা। তাহলে নদীর দ্বারা সঞ্চয়, এই নদীর ফলে কী কী ভূমিরূপ হয়, এখানে আমরা একটা জানবো বদ্বীপ আছে, মিয়েন্দার আছে, এইসব ভূমিরূপগুলো সৃষ্টি হয়। বদ্বীপটা কি, যখন নদী বিভিন্ন পলি বালি কাদা সব নিয়ে এসে মোহনায় এসে জমা করে এবং ওই দ্বীপগুলো দেখতে অনেকটা ব আকৃতির, বাংলা বর্ণমালার ব আকৃতি বা ইংরেজির কী হচ্ছে ডেল্টা, এই দুটোর গ্রিক বর্ণমালার ডেল্টা বা বাংলা বর্ণমালার ব আকৃতি, এই দুটো এরকম দেখতে, সেটাকে আমরা বলছি বদ্বীপ। আর মিয়েন্ডার বা অশ্বকর্তি আমরা জানি, যখন এরকম একটা বাঁক নেবে, এই বাঁকটাকে আমরা বলছি মেন্ডার। কিন্তু এই মেন্ডারটা যখন মেন্ডারটা যখন অনেকটা এরকম ঘোড়ার খুরের মতো আকৃতি নেবে, সেটাকে আমরা বলছি অশ্বকর্তি হ্রদ। পরবর্তী দেখবো আমরা হিমবাহ দ্বারা সঞ্চয়। এই হিমবাহের দ্বারা ফলে কী কী ভূমিরূপ হয়, এখানে আমরা জানবো একটা বহির্বিধৌত সমভূমি। এই বহির্বিধৌত সমভূমিটা কি, বহির্বিধৌত সমভূমি এটা অ্যাকচুয়ালি হিমবাহ এবং
জলে যেটা হচ্ছে জল, এই দুটোর ফলে মিলিত প্রবাহের ফল হয়। কী হচ্ছে, এই বহির্বিহুত আমার কোনো একটা ভূমিরূপ আছে, ভূমিরূপ, এই ভূমিরূপে কী হলো, জলটা বা আমাদের যে গ্লেসিয়ারটা হিমবাহটা আসছে, আসার ফলে এখানে প্রথমে যে ভূমিরূপের গঠনগত ছিল তার উপরে একটা নতুন একটা স্তর তৈরি করছে। নতুন একটা কি মনে করবো, যদি আমরা এখানে একটা কাগজ দিয়ে দিই একটা নতুন একটা স্তর হয়ে যাবে, সেটাকে আমরা বলছি বহির্বিহুত সমভূমি। এই সমভূমির অনেক গুণ আছে, বৈশিষ্ট্য আছে, এটা নতুন একটা ভূমিরূপ সৃষ্টি করছে। এই ভূমিরূপে কি হচ্ছে, আমার কৃষিকাজ ভালো হবে, এখানে জৈব পদার্থের পরিমাণ বেশি, এখানে জীবাশ্ম দেখা যায়, বিভিন্ন রূপ আছে। এবার জানবো ক্যাটল। এই ভূমিরূপগুলোতে যেখানে গাড্ডাগুলো থাকবে, সেই গাড্ডাগুলো কী হচ্ছে, বরফটা জমে যাচ্ছে, এবং বরফটা জমে যাওয়ার ফলে পরবর্তীতে যখন উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ফলে এই বরফটা গলে যাবে এবং ওই গর্তগুলোতে জলগুলো জমে থাকবে, সেইগুলোকে আমরা বলবো কি, ক্যাটল। এবার বায়ু দ্বারা সঞ্চয়, বায়ু দ্বারাও বিভিন্ন, এই বায়ুর কাজটা অ্যাকচুয়ালি কোথায় হয়, এটা হচ্ছে আমাদের সমুদ্র উপকূলে এবং মরুভূমি অঞ্চল, যেখানে ফাঁকা জায়গা, এইসব জায়গায় কিন্তু সব থেকে বেশি হয়। মরুভূমি অঞ্চলে আমরা এখানে একটা জিনিস দেখতে পাবো, ইনসেল বার্জ। ইনসেল বার্জটা কি, ইনসেল বার্জ হলো এই যে ছোটো ছোটো বালির দ্বীপগুলো, এই ছোটো ছোটো বালির দ্বীপগুলোকে এখানে যেটা আমার কোমল শিলাকে ক্ষয় করে দিচ্ছে, কিন্তু কঠিন শিলাকে ক্ষয় করতে পারছে না, এবং ছোটো ছোটো ফাঁকা জায়গায় যে ছোটো ছোটো বালির দ্বীপগুলো রয়েছে, সেই দ্বীপগুলোকে আমরা বলছি ইনসেল বার্জ। এবং অনেক জায়গায় তারপর দেখা যাচ্ছে মোনার নাক দেখতে পাচ্ছি, গৌড় দেখতে পাচ্ছি। গৌড়টা কি, গৌড়টা হচ্ছে ব্যাঙের সাঁতার মতো। এইভাবে কোমল শিলা এবং কঠিন শিলা যদি পরস্পর লম্বভাবে অবস্থান করে, কোমল শিলাটাকে ক্ষয় করতে পারছে, কিন্তু কঠিন শিলাটাকে ক্ষয় করতে না পারার ফলে এখানে উপরে একদম ব্যাঙের সাঁতার মতো আকৃতি ধারণ করছে, এটাকে আমরা বলছি গৌড়। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখতে পেলাম যে প্রাকৃতিক ভূগোলের মৌলিক ধারণার দ্বিতীয় পার্ট, যেটা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা ভূগাঠনিক প্রক্রিয়া, যেটাকে আমরা বলছি জিওমর্ফিক প্রসেস। এই প্রসেসের মধ্যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মধ্যে আমরা কয়টি পার্ট পেয়েছিলাম, প্রথমে একটা পার্থিব, একটা মহাজাগতিক। মহাজাগতিকটার মধ্যে আমাদের এই সিলেবাসের মধ্যে আলোচনার মধ্যে নেই, সেটা হায়ার স্টাডির ক্ষেত্রে আমরা পাবো, এবং পার্থিবটা আমাদের সিলেবাসের মধ্যে আছে। এই পার্থিবের মধ্যে আমরা পেয়েছিলাম অন্তর্জাত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়ার মধ্যে যেটা পৃথিবীর ভিতরে হচ্ছে, সেটা ধীরগতিতেও হতে পারে, আবার দ্রুতগতিতে হতে পারে। আর যেটা আমাদের বহির্জাত প্রক্রিয়া, সেই বহির্জাত প্রক্রিয়া অ্যাকচুয়ালি ধীরগতিতে হয়। এর মধ্যে আছে পর্যায়ন, অবরোহণ, আরোহণ এবং জৈবিক প্রক্রিয়া। তাহলে আমাদের যেটা কনসেপচুয়াল ক্লাস, সেটা আমাদের শেষ। এর মধ্যে থেকেই মেইন প্রশ্নগুলো আসবে ঘুরিয়ে পেঁচিয়ে। এইবার আমরা কিছু প্রশ্ন দেখে নেব, যে কী প্রশ্নগুলো পরীক্ষায় আসার চান্স আছে, খুবই গুরুত্বপূর্ণ। সেই প্রশ্নগুলো আমরা একটু দেখে নেব, যে প্রশ্নগুলো তোমাদের জন্য আমি কষ্ট করে তৈরি করি, সেই প্রশ্নগুলো তাহলে দেখে নিই। আমরা প্রথমে যদি বলি ইসপ্লেন কি, ইসপ্লেন, এই ইসপ্লেন হলো আমাদের রেগুলিট অপসারিত হয়ে যে সমতল ভূমি সৃষ্টি করবে তাকে বলা ইসপ্লেন। রেগুলিট অপসারিত হয়ে যে সমতল ভূমি সৃষ্টি করবে তাকে বলা ইসপ্লেন। তারপরে ইনসেল বার্জটা একটু গিয়ে বললাম। টর কি, ইনসেল বার্জ ক্ষয় পেলে তাকে বলা হয় টর। ইনসেল বার্জ ক্ষয় পেলে তাকে বলা হয়। এবার গম্বুজাকার যেটা ঢিবি তাকে বলা হয় বানহাট। এই যে দ্য প্রেজেন্ট ইজ দ্য কে অফ দ্য পাস্ট, এটা কার মতবাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বা প্রশ্ন। দ্য প্রেজেন্ট ইজ দ্য কে টু দ্য পাস্ট, এটা হচ্ছে হার্টন, মনে রাখতে হবে, হার্টনের মতবাদ, এটা মনে রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার পরীক্ষা দেওয়ার চান্স 99% হার্টনের মতবাদ কি, যে তিনি একটা বলছিলেন, সেটা কি, দ্য প্রেজেন্ট ইজ দ্য কে অফ দ্য পাস্ট। এই যে ভঙ্গিল পর্বত গঠিত হয়, এটা কিসের ফলে হয়, এটা হচ্ছে গিরিজনী আলোড়নের ফলে ভঙ্গিল পর্বত গঠিত হয়। আর স্তূপ পর্বত কীভাবে হয়, স্তূপ পর্বত হয় মহীভবক আলোড়নের ফলে। তাহলে মহীভবক আলোড়নের ফলে স্তূপ পর্বত এবং গিরিজনী আলোড়নের ফলে ভঙ্গিল পর্বত। শুল্কমোচনটা বলছি, শুল্কমোচনটা কি, যখন উপরের স্তরটা ওটা আলগা হয়ে সরে যাচ্ছে, সেটাকে আমরা বলছি শুল্কমোচন। পরবর্তী প্রশ্ন, গ্রানাইট শিলায় যান্ত্রিক আবহবিকার, যেটা খোসার মতো, ওটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি যান্ত্রিক আবহবিকার বলে, খোসার মতো ওটাকে কী হচ্ছে, উপরের স্তরটা চলে যাচ্ছে, তখন এই শুল্কমোচনটার সৃষ্টি হচ্ছে। এইবার ক্যাসেল কপিজ, এখানে একটা পাবো, যে ক্যাসেল কপিজ কি, এটা হচ্ছে যখন ইনসেল বার্জ ক্ষয় হয়ে বোল্ডারে পরিণত হয়। এই ইনসেল বার্জগুলো আমি একটু আগিয়ে দেখেছি, ইনসেল বার্জ, এই যে ইনসেল বার্জগুলো যখন এটা ক্ষয় হয়ে বোল্ডারের মতো হবে, বোল্ডারের মতো, সেটাকেই আমরা বলবো ক্যাসেল কপিজ। তাহলে এই অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে, সম্পূর্ণ প্রশ্ন এবং সম্পূর্ণ বিষয় আমি আলোচনা করলাম। আশা করছি তোমরা ক্লাসটা ভালোভাবে দেখবে এবং এটা নোট করে রাখবে, এর থেকেই যাবতীয় প্রশ্ন তোমরা পাবে। যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থেকো।